যদি জানতে পারে সত্যের নির্মম আঘাতে ভাঙবে বঞ্চনার কারাগার, তারপর অসংখ্য নির্যাতিত নিপীড়িত মানুষের পদাঘাতে ভাঙবে এই অন্ধ সমাজের বন্ধ দুয়ার। মিথ্যার সূর্য উঠবে, তারপর উঠবে নতুন সূর্য। ফুল ফুল ওই ফুল ফোটানোর খবর আমি দিতে এসেছি মাস্টার মশাই। ফুল ফুটেছে? বলি অত বড় ধেরি মেয়ের যদি ফুল না ফোটে তার কবে ফুটবে মাস্টার মশাই? তুমি কার কথা বলছো? আমি ওই বকুলের বিয়ের কথা বলছি। বকুলের বিয়ের কথা? হ্যাঁ, বকুলের বিয়ে। আমি ঘটক ফটিক চাঁদ ফটফটাস উপযুক্ত ছেলে মেয়ের বিয়ের ফুল ফুটলে আমি উপযুক্ত ব্যবস্থা করিয়া থাকি, তাই বলছি। কিন্তু কিন্তু কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। পাঁচজনে পাঁচ কথা কানাকানি করছে, তাই বলছি ও মাস্টার মশাই, ওই ফুল যখন ফুটে গেছে তখন একটা উপযুক্ত পাত্র দেখে মেয়ের বিয়ের ব্যবস্থা করুন, নইলে ওই ফুল ঝরে শুকিয়ে যাবে। মোটা টাকা যৌতুক না হলে মেয়ের বিয়েতে তো কেউ রাজি হচ্ছে না। তাছাড়া আমার কাছে তো কোনো টাকা পয়সাও নাই। আরে কোনো প্রয়োজন নেই, পাত্র নিজেই খরচা করে নিয়ে যাবে। অবশ্য পাত্রের বয়স না সামান্য একটু একটু বেশি। পাত্রটি কে? আগে ওই যে বিখ্যাত গুড়ির ব্যবসায়ী কয়রাম গুড়ি। অসম্ভব! আমি ওই গয়রামকে খুব ভালো করে চিনি। সে আমারই বয়সী একটা নর পশু। আপনি কিন্তু হাতের লক্ষ্যে পায়ে ঠেলছেন মাস্টার মশাই। এমন সুযোগ হাতছাড়া করলে ভবিষ্যতে আপনাকে আফসোস করতে হবে। আচ্ছা আচ্ছা ফটিক চাঁদ, ওই বকুল যদি তোমার বোন কিংবা তোমার মেয়ে হতো তাহলে পারতে আমার এই হীন প্রস্তাবে রাজি হতে? তাই আমার মেয়ের বিয়ে আমার বুড়োর সঙ্গে দিতে যাবো কোন দুঃখে? ছাল লাগলো ফটিক চাঁদ। বল বল জানোয়ার, কত টাকার বিনিময়ে তুই আমার বোনটাকে ওই জানোয়ারের হাতে তুলে দিতে চাস? বল। আমি পলাশ খেটে খাওয়া মানুষের একজন। এতদিন তোরা শুধু দেখেছিস পলাশকে, দেখিস তার রুদ্র ভৈরব লাল রং। বল বল জানোয়ার, কত টাকার বিনিময়ে তুই আমার বোনটাকে ওই জানোয়ারের কাছে বিক্রি করে দিতে চাস? পলাশ, ওকে ছেড়ে দে বাবা, ওকে ছেড়ে দে। এই জানোয়ারটাকে আজ আমি গলা টিপে শেষ করব। পলাশ, মনে রেখো, অন্যায় করে অন্যায়ের প্রতিকার করা যায় না। এদেশে এখন আইন আছে। বলো বলো বাবা, সেই কোন আইন দিয়ে তুমি বকুলের স্বপ্ন সাধনাকে ফিরিয়ে দেবে? সেই কোন আইন দিয়ে তুমি তোমার গচ্ছিত টাকা ফেরত পাবে? পলাশ বাবা, তোমার জ্ঞানের আলোয় আমি বাস্তবকে চিনতে শিখেছি। তোমার আদর্শে আমি অন্যায় অত্যাচার আর অবিচারের প্রতিবাদ করতে শিখেছি। তবু আজ তোমাকে বলছি বাবা, বর্ণ পরিচয়ের বর্ণমালা তোমার জানা থাকলেও মানুষের বর্ণ চিনতে তুমি বোধহয় ভুল করেছো বাবা। তুমি বোধহয় ভুল করেছো। মানুষের বর্ণ চিনতে আমার ভুল হলেও মানুষ চিনতে আমার ভুল হয়নি। বলার সারা জীবন শিক্ষকতা করি ওই গোপালের মতো ছাত্রদের আমি মনের হদিশ পাইনি। এই যুগের গোপাল রাজে কখন রাখাল হয়ে গেছি তা আমি কখনো বুঝতে পারিনি। গোপাল কখনো বুঝতে পারিনি। বেঈমান, ওর ভালো মানুষের আলো ছিল শয়তানের কথা খাওয়ার মধ্যে। ও শুধু বকুলকে ঠকায়নি, ঠকিয়েছে নিজের মাকে, ঠকিয়েছে স্নেহশীল কর্তব্যপরায়ণ বাবাকে, ঠকিয়েছে জননী জন্মভূমি স্বর্গাত বিকরিয়সী মাকে। বলা বাবা, তাই আজ আমাকে যেতে হবে। যে বন্ধু বন্ধুত্বের মর্যাদা দিল না,
যে ভণ্ড প্রতারক আমার বোনের প্রেমের প্রতিদান দিল চোখের জল, তাকে তাকে আমি জিজ্ঞাসা করবো, পরাণ আমার মেয়েকে বিয়ে করে সুখী হয়েছে কিনা? বকুল, না দাদা না, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো অভিমানও নেই। হয়তো ডাক্তারের বউ হওয়ার মতো কোনো শিক্ষা বা যোগ্যতা আমার নেই, বকুল, তাই আমার জন্য তোমরা ওদের তিরস্কার না করে ওদের তোমরা আশীর্বাদ করো, ওরা যেন সুখী হয়। বকুল, ওকে তুমি বুঝিয়ে বলো দাদা, বকুল, ও যেন ওর মাকে ভুলে না যায়, ও যেন ওর দাদাকে ভুলে না যায়। চুপ কর হতভাগী, তুই চুপ কর। ওরে তোর এই বুকে পড়া হাকার আমি যে সহ্য করতে পারছি না বাবা। এইবার মারে তোকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই রে বাবা আমাকে আমাকে তুই ক্ষমা করে দিস বাবা, বিয়ের উপযুক্ত সময় বিয়ে কি ঠিক সময় মতো বিয়ে দিতে না পারা, এ যে কি জ্বালা বাবা। তা আমার মতো হতভাগ্য পিতা ছাড়া আর কেউ জানে না। বাবা। কেউ জানে না। ওই গোপালকে বিশ্বাস করি আমার শেষ সম্বলটুকু আমি নষ্ট করে দিয়েছি, কিন্তু প্রতিকারে আমি কি পেলাম? শুধু লাঞ্ছনা, গঞ্জনা আর অপমান। বাবা, পলাশ, পলাশ আর অপেক্ষা নয়, আমি এবার আমার মায়ের বিয়ে দেব, যেমন করে হোক তন্ন তন্ন করে একটা পাত্র আমি খুঁজে বের করব। যে মানুষ মানুষের কথা রাখে, যে মানুষ বিপদের সময় মানুষের পাশে এসে দাঁড়ায়, তেমন একটা সঠিক মানুষ, সঠিক মানুষ, সঠিক মানুষ। বাবা, দাদা। বকুল, কাঁদ কাঁদ রে হতভাগী, একবার চিৎকার করে কেঁদে তোর এই পাষাণ হৃদয়টা একটু হালকা করে নেব। কাঁদতে আমি ভুলে গেছি দাদা, বকুল, আমি ভুল করে আমি ছোটা রঙের কাজকে কাঞ্চন মনে করেছি, আমি অমৃত ভেবে গরল পান করেছি দাদা। আজ আমি কাঁদতে ভুলে গেছি দাদা, কাঁদতে আমি ভুলে গেছি, ভুলে গেছি। না বকুল, দাঁড়া দাঁড়া, দাসতে দাসতে বন দাঁড়া। আজ আমার জীবন থেকে সমস্ত কবিতা হারিয়ে গেছে, আমার জীবন হয়ে উঠেছে গদ্যময়। যেমন করে উড়িষ্যার কালাহান্ডিতে গদ্য এসেছিল, ঠিক তেমনি ভাবে আমার জীবন হয়ে উঠেছে গদ্যময়। এ মহাজীবন আর কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো, পদলালিত ঝংকার মুছে যাও, গদ্যের কলা হাতুড়িতে আজ হানো, গদ্যের কলা হাতুড়িতে আজ হানো। খোদা তোর শিশু চায় না সারাত, চায় দুটো ভাত একটু নুন, খোদা তোর শিশু চায় না সারাত, চায় দুটো ভাত একটু নুন, খোদা তোর শিশু চায় না সারাত, চায় দুটো ভাত একটু নুন। খোদা একটা খুনের আমাকে বলিয়া করে তুলেছে, নাকি সরকার জুমের করাপশন, মানবিকতা, উপকতা, শিষ্টাচারের বিচারের তরবারি হাতে নিয়ে আমি বিচার করতে পারবো না। যারা আমার জীবনটাকে মরুভূমির মতো সর করে দিয়েছে, যারা আমার বাবার স্বপ্ন সাধনাকে ভেঙে চুরমার করে দিয়েছে, যারা আমার একমাত্র বোনটাকে শেষ করে দিয়েছে, সেই সমস্ত জানোয়ারদের বিরুদ্ধে আজ থেকে শুরু হয়ে গেল আমার নতুন জেহাদ।
আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার বাবা বললো আর তুমি রাজি হয়ে গেলে। হ্যাঁ, তাছাড়া কোনো উপায় ছিল না রঞ্জন। তুমি বিশ্বাস করো। বিশ্বাস? আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না দিদি। এমনি করে শেষ হয়ে যাবে আমাদের ভালোবাসা। ভুল করছো রঞ্জন, তুমি ভুল করছো। ভালোবাসা শেষ হয় না, ভালোবাসার মৃত্যু নেই দিদি ইয়েস। আমার বিয়ে হয়ে গেছে বলে তুমি হতাশ হয়েও না। তোমার আমার সম্পর্ক আগের মতোই থাকবে, তবে তবে গোপনে, আই মিন গোপন অভিসারে। দিদি মাই সুইট হার্ট ডার্লিং, এতদিন তোমার সঙ্গে মেলামেশা করে আজ আমি তোমাকে চিনতে পারলাম না। শুধু ড্যাডির কথা রাখতে আমি কাইয়া ডাক্তারকে গোপালকে বিয়ে করেছি বলে, তাই বলে আমার ব্যক্তি স্বাধীনতা আমি বিসর্জন দেইনি। কিন্তু আমার ভালোবাসা অবশ্যই পূর্ণ হবে তোমার আশা। কিভাবে? যেভাবে আয়ান করণী রাধা প্রেম করেছিল কৃষ্ণের সঙ্গে। রিয়েলি কপালের সিঁদুরটা কেমন বেমানান লাগছে। তোমার এই সিঁদুরটা মুছে দিলেও আজও বোঝা যাবে না যে তোমার বিয়ে হয়েছে। তাই বুঝি? yes darling, আজও যে তোমার সেক্সি ফিগার আছে তা দেখলে যে কোনো পুরুষের জিউ পা দিয়ে আজও যে তোমার সেক্সি ফিগার আছে তা দেখলে যে কোনো সেক্সি পুরুষের জিউ পা দিয়ে ল্যাক ল্যাক করে লালা গড়িয়ে পড়তে পারে। তোমারও লোভ লাগছে? অবশ্যই ডার্লিং, হাতের কাছে এমন সুস্বাদু খাদ্য থাকলে কার না লোভ হয় বলো? তাই যদি বোঝো তাহলে হাদারামের মতো চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কি করবো? আমাকে তোমার বুকে জড়িয়ে ধরো। তোমার এই উষ্ণ বুকের নিষ্পেষণে আমার সারা শরীরে বেজে উঠুক যৌবনের জল তরঙ্গ। কামান কামান ডিয়ার কামান, প্লিজ কামান আমার বেডরুমে। আজ আমি তোমাকে সব খুলে দেখাবো, আমার প্রেমের খাতার প্রত্যেকটি পাতা। কেছে দিওয়ানে কি देखी नहीं कोई मैंने, इसलिए जाने जाना दीवाना तेरा नाम लेके दिया, तेरा नाम लेके गया, नाम लेके गया, तेरा नाम लेके गया। আমার
মাস্টার কনভেন্ট শিক্ষায় শিক্ষিতা, হাইটেকার.com সভ্যতায় দীক্ষিতা, আমার বোন উদ্ভ্রান্ত নৃত্যগীতিতে, অশ্লীল নৃত্যগীতিতে আজ হয়েছে পরপুরুষের গলা জড়িয়ে ধরে একজন রক্ষিতা। দাদা তুই হ্যাঁ, আমি এর ব্যাগডেটের দাদা সৃজন। আমি সারা মালকে পাশের ঘরে উপুর হয়ে ঘুমাচ্ছিলাম। হঠাৎ তোদের এই ধটপাক্তা মারপেরে মিউজিকের সুরে আমার ঘুমটা গেল কেটে। চোখ কষলে উঠে আমি এসে দেখলাম কি? আমি কোথায়? আমি কি স্বর্গের নন্দন কাননে, নাকি সরাসরি মর্তের বাঁশবাগানে? রাফিস, আমার ঘরে ঢুকবার আগে আগে তোর কিন্তু পারমিশন নেওয়া উচিত ছিল দাদা। সরি সিস্টার, আই এম এক্সট্রিমলি সরি। আমি ঠিক বুঝতে পারিনি ওই ভবানী ভট্টাচার্যের এই ড্রয়িং রুমটা কবে যে হোটেল প্যারাডাইসের একটা বলরুম হয়ে গেছে। আরে তোদের সালাই ধটপাট্টা মার পেরে নাচ গানের করে আমি আর শুয়ে থাকতে না পেরে উঠে এসে আমি দেখলাম কি? নরক গুলজার। দাদা আমার নিজের ছোট বোন অশ্লীল নৃত্যগীতিতে নরক গুলজার করছে, আর আমার বাবার এক সামান্য বেতনভুক্ত কর্মচারী একটা হ্যাংলা কুকুরের মতো তার দুপা উঁচু করে আমার বোনের সাথে দেই দেই করে নাচছে। সৃজন নয়, বলো সৃজন বাবু ছাড়া। সৃজন বাবু ভবিষ্যৎ মনিবের সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় তা দেখছি তোমার জানা নেই। দাদা দাদা তুই কিন্তু রীতিমতো রঞ্জনকে অপমান করছিস। অপমান? কাকে অপমান? একে? আরে এর যদি সামান্য মান সম্মান বোধ থাকতো তাহলে এই বাড়ি থেকে অনেক আগেই ও চলে যেত। দেখুন, আমি কিন্তু নিজের ইচ্ছায় এখানে আসিনি। অদিতি আমাকে ইনভাইট করে ডেকে এনেছে, তাই তো? ইয়েস ইয়েস, আফটার অল রঞ্জন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তোর বেস্ট ফ্রেন্ড? ইয়েস। তাই এটা কত নাম্বার? হোয়াট কি বলতে চাস তুই? মানে তোকে আর কেউ না ছিল, তোর দাদা তো তোকে ভালো করেই চেনে, তাই আমি তোকে বলছি এটা কত নম্বর ফ্রেন্ড? দাদা দাদা নয় রে, দাদা নয়। বল, আমি একটা আস্ত গাধা। আমি যদি তোর দাদা হতাম তাহলে এই জানোয়ারটার দুই কালে তোর থাপ্পড় মেরে বুঝিয়ে দিতাম আমি একজন তোর কর্তব্যপরায়ণ দাদা। ওকে মিস্টার সৃজন বাবু, আজকের এই অপমানের কথা আমার মনে থাকবে, আর আপনিও মনে রাখবেন মিস্টার সৃজন বাবু। ফুল ফুটলে ভোমর আসবেই। মিস্টার রঞ্জন রায়, আর ভোমর না এলে কিন্তু ফুল ফুটবে না। রঞ্জন! ইয়েস মিস্টার সৃজন বাবু, আর এটাই তো প্রকৃতির নিয়ম। রঞ্জন আউট আউট। আজ আমি অপমানিত হয়ে চলে যাচ্ছি, বাট আবার আসবো সেদিন দেখবো কেমন করে তুই ওকে রঞ্জন 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 প্লিজ শোনো। থাক, ওকে আর ডেকে কোনো লাভ নেই, ও আর ফিরবে না। ওকে তো আমি ফিরে আনবই দাদা, ওকে তো আমি ফিরে আনবই।